হাই বেবিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য একটা নিউ লাভ স্টোরি নিয়ে এসেছি। আসলে এই স্টোরিটা আমি বিভিন্ন ধরনের উপন্যাস পড়ে আমার ইচ্ছে করলো যে এরকম একটা স্টোরি মেক করি। আমি জানি না স্টোরিটা তোমাদের কেমন লাগবে। স্টোরিটা ফুল দেখবে, তারপরে আমাকে জানাবে যে তোমাদের পছন্দ হয়েছে কি না। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে আমাকে বলবে, আর যদি হয় তাহলে আমাকে বলবে। তোমাদের উপর ডিপেন্ড করছে যে এই স্টোরিটা আমি কন্টিনিউ করবো কিনা। ওকে। হাই আল্লাহ, আপা তুই এখনো ঘুমাস? তুই আমারে কইলি যে আমি যাতে স্কুলে যাওয়ার লিগে রেডি, আর তুই এখনো ঘুমাইতেছস? ওঠ তাড়াতাড়ি। স্কুলে কি যাবি না তুই? কালকেও তুই স্কুলে যাস নাই কিন্তু। আজকেও যাব না, তুই চলে যা। যাবি না মানে? আমি কিন্তু আম্মার এখন বিচার দিমু করে দিলাম। আম্মা যখন লাড়ি লইয়া আইব না তখন একবারে ঠিক হইব। তুই আগে শুদ্ধ ভাষায় কথা বলা শেখ, তারপর আমাকে আম্মার ভয় দেখাস। চা এখন। আব্বা? আব্বা এসে? এতক্ষণ তোমরা যাদেরকে দেখলে তাদের পরিচয়টা দিয়ে নি। যে মেয়েটা এতক্ষণ ঘুমোচ্ছিল তার নাম হচ্ছে জিমিন, আর যে এতক্ষণ ওর বোনের সাথে কথা বলছিল ওর নাম হচ্ছে ইয়ঞ্জন, জিমিনের ছোট ভাই। আর বাদ বাকি চরিত্রগুলো আমরা গল্পের মাঝখানে দেখতে পারবো। কিরে আপা, তুই না ঘুমাইতাছিলি? আব্বা আর অমনি তোর ঘুম শেষ হয়ে গেল। দাঁড়া, আম্মা তোমার মাইয়া আজকেও স্কুলে যাবে না কইছে। তুই ছোট ছোটদের মতো থাক না, তো আম্মা আম্মা কেন করিস? আব্বা তুমি আমার লিগে চিংড়ি মাছ নিয়ে এসো। এই দাঁড়া, দুইটার একটাও মাছে হাত দিবি না, আমি বলে দিলাম। আর জিমিন, তুই নাকি স্কুলে যাবি না? এর মানে কি? কালকে স্কুলে যাসনি, আজকে স্কুলে যেতেই হবে। পড়া মিস দেওয়া যাবে না, সামনে ম্যাট্রিক পরীক্ষা, আমি বলে দিচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যা। যাচ্ছি আম্মা। জিমিনের মাকে আমার কথা হইল লাও। চিংড়ি মাছ আনছি, লাউ দিয়া রান্না। আমার মাইয়ারও অনেক পছন্দ করে চিংড়ি মাছটা লাউ। আব্বা তুমি আমার লিগে মাছ আনো নাই, ওটা আফার লিগে আনছো? না, তোর লিগে আনি নাই, তোর লিগে পরে এক সময় আনমানে। আফা তো বড়ই আছে না, আফার সামনে পরীক্ষা। এর লিগে কি সবসময় আফার পরীক্ষা থাকে? তুমি সবসময় মাছ আই না আমারে কও জিমিন আফার পছন্দের তো রানতে। আচ্ছা বাবা ঠিক আছে, আজকে তোর পছন্দ মতো রানবো। হয়েছে তো, এখন স্কুলে যা, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু। থাক, লাগবো না আমার, আমি খাবো না। আফার পছন্দটাই তোমরা রান্ধো। আমি এখন স্কুলে গেলাম, আপারে কেউ যেন স্কুলে যায়। আর কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ইয়ঞ্জন বাড়ি থেকে বেরিয়ে যায়। ও এতটাই রাগান্বিত ছিল যে কারো কথাই শোনেনি। জিমিন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে দেখে ইয়ঞ্জন নেই। আম্মা, ইয়ঞ্জন কোথায় গেল? তোর আব্বা বলেছে তোর পছন্দ মতো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতে, আর সেটা শুনে ইয়ঞ্জন রাগ করে চলে গেছে। তুই একাই চলে যা। মা কিল্লিগা, আমার ভাই একা যাবো কিল্লিগা? মা তুই চল, আমি ধরে নিয়ে যাই। আব্বা শুদ্ধ ভাষায় কথা বলো, এইভাবে কথা বললে খারাপ শোনা যায়, কেমন যেন লাগে। তোর আব্বারে আর ওই কথা বলিস না জিমিন। ওনাকে বিয়ে হয়ে আসার পর থেকে বলছি এইভাবে কথা বলবেন না, কিন্তু কে শোনে কার কথা? উনি ওনার আঞ্চলিক ভাষা কিছুতেই ছাড়তে পারলো না। মামা তুমি ঠিক বলছো। আছে না একজন ইয়ঞ্জন, একদম আব্বার মতো হয়েছে। এত শুদ্ধ ভাষার কথা বলার চেষ্টা করি কিন্তু সে বলেই না। আচ্ছা অনেক দেরি হয়ে যাচ্ছে আমার, আমি স্কুলে গেলাম। আব্বা তোমার আশা লাগবে না, রাস্তার মাথায় এসে দেখবে ইয়ঞ্জন দাঁড়িয়ে আছে। বয়স আমার থেকে 3 বছরের ছোট হলে কি হয়েছে, এমন ভাব নেয় যেন মনে হয় আমার 10 বছরের বড়। তারপর জিমিন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিক রাস্তার মাথায় যেয়ে দেখে যে ইয়ঞ্জন ওর জন্য দাঁড়িয়ে আছে, কোমরে দুটো হাত দিয়ে রাগান্বিত হয়ে। কিরে এখানে দাঁড়িয়ে কি করছিস? আমাকে রেখে তো বাড়ি থেকে চলে এলি, তাই স্কুলে যাসনি কেন? হ্যাঁ, আমি পরে যাবো, তুমি যাও। যাম না আমি এখন। কি হয়েছে, এত রেগে আছিস কেন? কইছি না কিছু হয় নাই, যাও এখানতে। আমার একটা বন্ধু আইব, ওর লেগে আমি দাঁড়ায় আছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তাহলে। দাঁড়াও, কি হলো? ও মনে হয় আইব না, চলো আমিও যাবো। আয়। জিমিন আর ইয়ঞ্জন স্কুল থেকে চলে এসেছে। বেলা 12টা বাজে। জিমিনদের বাড়ির পেছনে একটা ছোট নদী আছে, যেখানে নিয়ম করে ওরা প্রতিদিনই যায়, বসে থাকে। জিমিন সবার প্রথমে যায়, কিন্তু আজ জিমিন যেয়ে দেখে তার উল্টোটা। ইয়ঞ্জন ওখানে তার আগেই বসে আছে। তবে ইয়ঞ্জনের আজ মন খারাপ ছিল, তাই হয়তো সে এইভাবে এসে বসে আছে। কি রে, কি হয়েছে তোর? কি নিয়ে মন খারাপ করে আছিস? আপাকে বলবি না? আজ তো তুই আমার সাথে ঠিকভাবে কথাও বলিসনি। আমার যে ভাইটা কিনা পুরো বিশ্বের গল্প আমাকে এসে বলতো, আর সেই ভাইটা আসে এত চুপচাপ। আমার কি ভালো লাগে বল? কি করবো আপা? কি হয়েছে সেটা বল। আপা, আমার আব্বা তোরে আমার থেকে বেশি ভালোবাসে। আচ্ছা আমি কি আব্বা আমার নিজের সন্তান না? আমি কি তোর আপন ভাই না?
নিরঞ্জন, কে বলেছে যে এসব কথা? এসব কথা একদম বাজে, বলবি না আর, বুঝলি? না আফা, এ কথা বাজে না। আমি স্কুলে পড়ছি তো, আমার একটা বন্ধু আছে, ও আমারে কইছে যে ওর আব্বা আম্মা নাকি ওরে আদর করে না, ভালোবাসে না। ওরা ওর সৎ মা দীক্ষা। আপা, আমি আব্বা আম্মাকে আমার সৎ বাপ মা। জিমি নিরঞ্জনকে জড়িয়ে ধরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তার ভাই এসব কি বলছে? নিরঞ্জন আর কোনোদিন এইসব কথা মুখে আনবি না। আম্মা আব্বা আমি কেউ তো সৎ না, সবাই তোর আপন, সবাই তোকে খুব ভালোবাসে। আমরা আম্মা আব্বা দুজনেই তোরে খুব ভালোবাসে। তুই জানোস না, আম্মা অন্তর প্রাণ তুই, সেখানে তুই এইসব কথা বলছিস? আর ভুলেও কিন্তু এইসব কথা আম্মা আব্বার সামনে বলবি না, আম্মা আব্বা অনেক দুঃখ পাবে, ঠিক আছে? জিমিনা রিয়ঞ্জন তো বুঝতেই পারলো না ওদের পিছে ওদের আম্মা আব্বা সব কথা শুনেছে। মূলত জিন এসেছিল জিমিনা রিয়ঞ্জনকে ডেকে নিয়ে যেতে, কিন্তু জিনের আসতে দেরি হচ্ছিল বলে জেহেব চলে আসে এখানে। আর এসেই তার ছেলের মুখে এসব কথা শুনতে পায়। জিন জেহেবকে জড়িয়ে ধরে কাঁদছিল। জিমিনার আব্বা, তুমি তুমি শুনলে? তুমি শুনলে আমার ছেলে কি বললো? ওকে এতই কষ্ট পেয়েছে যে ও আজ এই কথা বললো। আচ্ছা, আমরা কি জিমিনকে সুরক্ষিত রাখতে চেয়ে আমাদের ছেলেকে হারিয়ে ফেলছি? তুমি এত ভাঙ্গা পড়তেছো কি লিগা বউ? এখন যদি তুমি এমন করো তাহলে কেমনে হইব? আবারও তুমি কেমনে সামলাবা? এই দুনিয়ার মানুষগুলো যারা এখনো চিনে নাই, এখনো অনেক জীবন বাকি আছে। তুমি এখন চলো, বাড়ির ভিতরে চলো, ওরা আইয়া পড়বে এখনই। তারপর ওরা দুজন বাড়ির ভেতর চলে আসে। তার কিছুক্ষণ পর জিমিন আর রিয়ঞ্জনও চলে আসে। ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল। তখন রিয়ঞ্জন আর জিমিন খেয়াল করে ওদের দুজনের পছন্দের তরকারি রান্না হয়েছে। রিয়ঞ্জনের পছন্দের চিংড়ি মাছ ভুনা আর জিমিনের পছন্দের লাউ দিয়ে চিংড়ি, যা দেখে রিয়ঞ্জন তো খুব খুশি হয়। আম্মা, তুমি আমার লিগে চিংড়ি মাছ ভুনা করছো? আমি অনেক খুশি হয়েছি, তরকারিটা অনেক মজা হয়েছে আম্মা। হ্যাঁ, তোর জন্য রান্না করেছি। রিয়ঞ্জন, আমি তোর সৎ মা না রে। আম্মু, তুমি হুমফ্রই কথা। আম্মা, তুমি কষ্ট পাইও না, আমি তোমার কষ্ট ধরলে কথাটা কই নাই। আমি সেটা জানি। এখন তুই খাবারটা খেয়ে নে তো, আর না হলে সব ঠান্ডা হয়ে যাবে। আম্মা, আব্বা তো এত মাছ আনেনি। তাহলে? হ্যাঁ, তোর আব্বাকে আবার বাজারে পাঠিয়েছিলাম। জিমিন মাত্রই আসার নামাজ শেষ করলো। জায়নামাজটা রাখতে যাবে ঠিক তখনই একটা মেয়ে এসে পেছন থেকে জিমিনকে জড়িয়ে ধরে। আরে ছাড় আমাকে, পাগল হয়ে গেলি নাকি? জায়নামাজটা রাখতে দেবে? এই নে, ছাইড়া দিলাম। ভালো করেছিস। এখন বল কি হয়েছে? আর তোর হাতে এটা কি? কিসের কাগজ? কইতাম না। বলবি না মানে? তাড়াতাড়ি বল এটা কি? ভাইয়া চিঠি পাঠাইছে তোর লাইগা। আমার জন্য চিঠি পাঠিয়েছে? বড় করে লেখা আমার ফুল। উফ, ভাইয়া তোর কত ভালোবাসে রে। আমি তো খালি অপেক্ষায় আছি ভাইয়া কবে তোর আমগো বাড়ির বউ করে নিয়ে যাইব। তুই আমার ভাবি হবি আর আমি তোর ননদমু। কত ভালো হইব না ক? হবে। এখন তুই যা। জামু? কি লিখে জামু? তুই আমার সামনে একটু চিঠিটা পড় না, আমি একটা শুনি আমার ভাই কি কি লেখছে। একদম না, বড় ভাই ভাবিকে চিঠি পাঠিয়েছে, আর সেটা কিনা তুই এখানে বসে বসে শুনবি? যা এখান থেকে। তার মানে তুই নিজেই স্বীকার করলি যে তুই আমার ভাবি হবি। হতে চাই তো, খুব করে হতে চাই, কিন্তু যেদিন তোর ভাই এসে আমাকে নিয়ে যাবে তোর ভাবি হিসেবে, সেই দিন। জিমিন চিঠিটা নিয়ে নদীর ঘাটে চলে যায়। জিমিন চিঠিটা যখনই খুলে পড়তে যাবে ঠিক তখনই রিয়ঞ্জন এসে চিঠিটা ওর হাত থেকে নিয়ে যায় আর পাশে বসে পড়ে। শয়তান, তুই চিঠিটা ওইভাবে কেন নিলি? যদি ছিঁড়ে যেত তখন কি করতাম? তুই চিঠিটা আমাকে দে, আমি পড়বো। একদম না, ভাইয়ার চিঠি তাই না? আগে আমি পড়বো, তারপর তুই পড়বি। রিয়ঞ্জন, এটা একদম ঠিক না। তুই চিঠিটা আমাকে দে, আমি পড়ছি, তুই শোন। এক করে না, চিঠি আমি পড়বো। আচ্ছা ঠিক আছে, পড় তাড়াতাড়ি। আমার প্রিয় ফুল, আশা করি তুমি ভালো আছো। বাবা আপু, তোর নাম ফুল? ভাইয়া ভিতরে ফুল কইতাছে। এই ভালো কথা না বলে চিঠিটা পড়তো তুই চুপচাপ। আমিও ভালো আছি। অনেকদিন হলো তোমাকে কোনো চিঠি লেখা হয়নি, তার জন্য তুমি আবার রাগ করো না কিন্তু। আসলে পড়ালেখার চাপে এতটাই আছে যে চিঠি লেখার সময়টাও পাচ্ছি না, কিন্তু পড়ার ফাঁকি দিয়ে আজ চিঠি লিখেই ফেললাম। অনেকদিন হয়ে গেছে তোমাকে দেখি না, তোমাকে স্পর্শ করি না, মনটা কেমন যেন
যেতে চাই, কিন্তু বাবা যেতে দিচ্ছে না। শুধু বলছে গ্র্যাজুয়েশনটা খুব কম কম টাকাটা কি লাগছে। আহারে আমার শিক্ষিত ভাই, এটি পড়ালেখা করিস, দে আমাকে তো, আমি পড়ছি। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেই বাড়ি ফিরতে, তাই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে আর মাত্র 2 মাস বাকি। তারপরে আমি বাড়ি চলে আসব। তারপর তোমাকে বিয়ে করব, আমার ঘরের বউ করে নিয়ে যাব। জমিদার বাড়ির একমাত্র পুত্রবধূ হবে তুমি। আজ আর কিছু লিখলাম না, তোমার চিঠির অপেক্ষায় থাকবো। তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দিও ফুল। বাবা, আফা, ভাইয়া বিদেশে তো দেশে আইব, তুই সত্যি জমিদার বাড়ির বউ হইবি? আম্মা তো জমিদার বাড়ির নামও শুনতে না, তোরে কি আম্মা জমিদার বাড়িতে বিয়ে দিব? আমার মনে হয় না সে দিব। সেই ভয় তো আমার ওই অঞ্চল। আমরা তো জমিদার বাড়ির নামও শুনতে পারে না, পছন্দ করে না, কেন করে না জানি না। কিন্তু আম্মাকে কোনোদিন আমাদের মেনে নেবে? মেনে নেবে আমাদের এই ভালোবাসা? মাঝে মাঝে মনে হয় মেনে নেবে, কিন্তু আবার মাঝে মাঝে যখন আমার এই রাগান্বিত মুখশ্রী ভেসে ওঠে, তখন মনে হয় আমাদের মিল কোনোদিনও সম্ভব না। তুই কোনো চিন্তা করিস না আপা, আমি আর আব্বা তো আছি, আমারে বুঝামো যারা তো করে মাইনা লয়। শিখে ভাইয়া যেমন ভালো, রানী আপাও তো কত ভালো, আমারও অনেক আদর করে, অনেক কিছু কিনা দেয়। পরের দিন নিয়ম করে জিমিন আর ইয়ঞ্জন স্কুলে যাওয়ার জন্য বাইরে থেকে বের হয়। মাঝ রাস্তায় যে দেখা হয় রানীর সাথে, যে কাল জিমিনকে এসে চিঠি দিয়ে গেছিল, সে সুগার বোন। কিরে ভাইয়ার সিডির উত্তর পাঠাইছস? সকালে যে ডাকঘরে দিয়ে এসেছি, পৌঁছে যাবে তোর ভাইয়ার কাছে। হ্যাঁ, ভালো হয়েছে। রানী আপা, আজকে তোমার খুশি খুশি লাগতাছে, কি লিগা গাও তো? হ্যাঁ, একটু একটু খুশি তো আজকে আসি। আব্বারে কইতে শুনছি আমগো বাড়িতে নাকি নতুন পোলা আইব, দেখতে নাকি মেলা সুন্দর। কালকে তো আমগো বাড়িতেই থাকবো, এইখানে থাকতেই নাকি কাম করব। বাবা রানী আপা, তুমি যেমন কইতাছো মনে হইতাছে কতই না সুন্দর পোলাটা। যাই হোক, কালকে আইলে কিন্তু আমার কইও, আমিও দেখবো যে কি এমন পোলা, কি এমন সুন্দর যে আমার রানী আপা না দেখে এত কিছু কইতাছে। উফ, তোদের নিয়ে না আমি আর পারি না, সব সময় কোন ছেলে সুন্দর কোন মেয়ে সুন্দর এইসব কথা বলিস। আচ্ছা তুই কি একটু পড়াশোনা নিয়ে ভাবতে পারিস না নাকি?